নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব কনকল নিয়ে, যে কোম্পানির কনকলটা কেন পড়া উচিত এবং আমরা কনকলটা কিভাবে পড়বো, মানে কনকলের মধ্যে আমরা কি কি দেখবো, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি পুরো ভিডিওটা বানাবো। এখন রিটেল, আমরা যত ইনভেস্টার আছি, বিশেষ করে যারা রিটেল ইনভেস্টার, আমাদের কাছে কিন্তু আর অন্য কোনো টুল নেই। আমি যে একটা স্টক সিলেকশন করব, স্টকটা কোন বেসিসে সিলেকশন করবো। আমরা ধরুন এই কোম্পানির কোনো একটা কোম্পানির স্টক সিলেকশন করলাম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট দেখে। এই লেটেস্ট কোয়ার্টারের কোম্পানিটা খুব ভালো সেলস গ্রোথ করলো, প্রফিট গ্রোথ করলো, মানে সেক্টরের মধ্যে তো হাইয়েস্ট। মানে আমি একটা জুয়েলারি স্টক সিলেক্ট করলাম, যেটা হয়তো এই কোয়ার্টারে যত জুয়েলারি স্টক আছে তার মধ্যে সব থেকে বেশি সেলস গ্রোথ করলো, সব থেকে বেশি প্রফিট গ্রোথ করলাম, সিলেক্ট করে নিলাম রেজাল্ট দেখে। তারপরে দেখা গেল এই রেজাল্ট দেখে আমি স্টকটাকে সিলেকশন করলাম, তবুও দেখো রেজাল্টের 1 মাস 2 মাস পরে ধরো স্টকটা সমানে হয়তো 500 টাকা স্টক 300 টাকা হয়ে গেল। তারপরে ধরো 6 মাস 1 বছর ধরে স্টকটা বাড়ছে। আমি দেখে নিয়েছিলাম যে আমার স্টকটা সেক্টরে সব থেকে হাইয়েস্ট গ্রোথ করেছিল, সেলস প্লাস প্রফিট। তারপরে স্টকটা দেখা গেল 1 বছরের মধ্যে 50% 60% ডাউন হয়ে গেল। ওই সেক্টরের বাকি স্টকগুলো দেখা গেল যার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ওই কোয়ার্টারে কম ছিল, তার শেয়ার প্রাইস বেড়ে গেল। তখন তো আমার মাথা খারাপ হয়ে গেল, কি করে সম্ভব। যেমন আমি কিন্তু শুধুমাত্র রেজাল্ট থেকে স্টকটাকে সিলেক্ট করেছিলাম, আমি কিন্তু কোম্পানির কনকলটা পড়িনি বা কনকলটা অ্যাটেন্ড করিনি। সমস্যা হচ্ছে এই জায়গাতে। আপনি যদি রেজাল্ট থেকে সিলেক্ট করেন, রেজাল্ট তো হয়ে গেছে, এই কোয়ার্টার রেজাল্ট হয়ে গেছে কোম্পানি আগামী কোয়ার্টারে কি করবে সেটা তো আপনি জানেন না, সেটা কেউ জানে না একমাত্র। এটা জানতে গেলে আমাকে কি করতে হবে, কোম্পানির কনকল পড়তে হবে। এবার কনকলটা কি? কনকল হচ্ছে একটা কনফারেন্স কল। ইভেন ইন্ডিয়াতে মোটামুটি শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে তার মধ্যে 600 থেকে 700 ধরে রাখেন, 600 থেকে 700 কোম্পানি আছে যারা রেগুলার কনকল করে, মানে প্রতিটা কোয়ার্টারে রেজাল্টের পরে এরা কনকল করে। কনকল হচ্ছে একটা কনফারেন্স কল। এটা কি করে, সব ইনভেস্টারের সাথে একটা টেলিফোনিক কনফারেন্স করে। সেখানে বেশি মানে বড় বড় যারা ইনভেস্টার আছে, যারা ইনস্টিটিউশন আছে, এফআইআই বা ডিআই এই ধরনের যারা আছে, এরা কোশ্চেন করে কোম্পানি ম্যানেজমেন্টকে। কোম্পানির ম্যানেজমেন্ট কি করে, তাদের কোশ্চেন অ্যান্সার দেয়, প্লাস কোম্পানির ম্যানেজমেন্ট ইনভেস্টারের সামনে একটা বিজনেস প্রেজেন্টেশনও রাখে। এই কোশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে কোম্পানির আগামীতে কি প্ল্যান আছে, কোম্পানির আগামীতে কি এক্সপেনশন করবে, কীরকম সেলস গ্রোথ হবে, প্রফিট গ্রোথ কীরকম হবে, ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রিটা পুরো সেক্টরটা কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, এই সব কোশ্চেন একটা আলোচনা। এটাকে বলে কনকল। এই কনকলটা আপনি যদি স্ক্রিনার দেখবেন, স্ক্রিনার অ্যাপে যখন কোনো স্টক আপনি সিলেক্ট করবেন, দেখবেন সেই স্টকের ডকুমেন্টস অপশন থাকবে, ডকুমেন্টসে ক্লিক করে নিচে চলে যাবেন, সেখানে দেখবেন কনকল থাকে। এই কনকলটা দেখবেন ট্রান্সক্রিপ্টের আকারে, পুরো ট্রান্সক্রিপ্টের আকারে থাকবে, লেখা থাকবে। ওদের বিজনেস প্রেজেন্টেশন, কোশ্চেন অ্যান্সার সেশন মোটামুটি 20 পাতা 25 পাতা এরকম থাকে আর কি। ওটা পড়লে আপনি পুরো কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট, কোম্পানি আগামীতে কি করতে যাচ্ছে, পুরো কোম্পানির স্ট্র্যাটেজি আপনি কিন্তু ট্রান্সক্রিপ্টের মধ্যে পেয়ে যাবেন। ট্রান্সক্রিপ্টটা না পড়লে পরে কিন্তু আপনি কোম্পানি আগামীতে কি করবে সেটা আপনি বুঝতে পারবেন। ধরুন শেয়ার বাজার কিন্তু লেটেস্ট কোয়ার্টারে কি রেজাল্ট করেছে বা আরও আগে কি করেছে তার উপরে শেয়ার বাজার চলে না। শেয়ার বাজার চলে হচ্ছে আপনার ফরওয়ার্ড, মানে আগে দেখে, মানে আগে কোম্পানি কি করতে যাচ্ছে তার উপরে কিন্তু বাজার এবার স্টককে ডিসকাউন্ট করে দেয়। শেয়ার বাজার সবসময়, মার্কেট সবসময় কি চায়, যে কোম্পানি আগে কি গাইডেন্স দিচ্ছে তারপরে কিন্তু শেয়ারের প্রাইস চলে, রেজাল্টের উপরে চলে না। কিন্তু কি রেজাল্ট হয়ে গেল, রেজাল্ট তো হয়ে গেছে প্রিভিয়াস 3 মান্থস রেজাল্ট না, ওটা তো পুরনো রেজাল্ট হয়ে গেল। আগে কি করবে তারপরে কিন্তু শেয়ার মার্কেট কোম্পানিকে ছাড়, রেজাল্ট দেখে কিন্তু শেয়ার মার্কেট চলে না। তাহলে আমরা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবেন Q4 2025 দেখবেন পিজি ইলেকট্রোপ্লাস্ট, এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, Q4 2025 মোটামুটি সেলস গ্রোথ করেছে 80%।
প্রফিট গ্রোথ 100%, দুর্দান্ত রেজাল্ট হলো। তখন পিজিএল একটা শেয়ার দাম কত ছিল? মোটামুটি 900 টাকা, 900 950 টাকা। আর দুদিন পরে কনকল আসলো। কনকলে ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিল যে পিজিএল 2026-এ 30% সেলস গ্রোথ করবে। কিউপুরে কত করেছে সেলস গ্রোথ? 80%। আর কনকলে ম্যানেজমেন্ট গাইডেন্স দিল 2026 ফিনান্সিয়াল ইয়ারে পিজিএল 30% করে সেলস গ্রোথ করবে। মানে 70% 80%-এর গ্রোথ ইঞ্জিন ম্যানেজমেন্ট গাইডেন্স করলো কত? 30%। তারপরে কি হলো? এই গাইডেন্স দেওয়ার পর থেকে পিজিএল এর শেয়ার দেখুন 900 950 টাকা শেয়ার কমতে 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 500 টাকা চলে আসে। এই তো শেয়ার প্রাইস বাড়ার কথা, কারণ কিউ করে কোম্পানি 80% সেলস গ্রোথ করেছে। তারপরে কি হলো? যেহেতু কোম্পানির গাইডেন্স কমিয়ে দিল কনকলে, তাহলে পিজিএল এর শেয়ার কি হলো দেখুন, 900 টাকা থেকে কমতে 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 500 চলে আসে। এটা হচ্ছে কনকলের পাওয়ার। কনকলের ম্যানেজমেন্ট যেরকম গাইডেন্স দেবে তার উপরে কিন্তু শেয়ার চলবে। এই জন্য প্রত্যেকটা ইনভেস্টারকে আপনি যে স্টকে ইনভেস্ট করবেন সেই স্টকের কনকল অবশ্যই পড়বেন, প্লাস তার পিয়ার্স, তার যারা কম্পিটিটর আছে। মনে করেন আপনি রিটেল সেক্টরে কোনো একটা স্টক ইনভেস্ট করছেন, আপনার তো সেই তার কনকল পড়তেই হবে। সঙ্গে সঙ্গে তার যারা কম্পিটিটর আছে, আরো 10টা 12টা স্টক হয়তো আছে তার কম্পিটিটর, প্রত্যেকের কনকল করতে হবে আপনাকে। কনকল করার পরে আপনাকে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে, কার গাইডেন্স বেটার আছে, সেভাবে আপনাকে কিন্তু স্টকটাকে সিলেক্ট করতে হবে। একদম খাতা কলম নিয়ে বসতে হবে আপনাকে। এবারে আমরা দেখবো যে আমরা যখন ডিফারেন্ট সেক্টরের স্টক সিলেক্ট করব আমরা কিভাবে করব। সাপোজ মনে করেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি স্টক সিলেক্ট করবেন। সে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং হতে পারে, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হতে পারে, একদম বিস্কুটের ম্যানুফ্যাকচারিং হতে পারে, বা কোল্ড ড্রিঙ্কসের ম্যানুফ্যাকচারিং, যে কোনো একটা আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে বিটুবি কোম্পানি সিলেক্ট করবে, যে কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে কোনো একটা বিজনেসকে বা কোনো একটা রিটেল কোম্পানিকে সেল করছে। এই ধরনের বিজনেসকে যখন আপনি সিলেক্ট করবে আপনি কনকলে কি দেখবেন? যখন একটা বিটুবি বিজনেস সিলেক্ট করতে যাবেন, সে জুয়েলারি বিটুবি হতে পারে, গার্মেন্টসের হতে পারে, কোনো একটা এফএমসি প্রোডাক্ট হতে পারে, বিস্কুট, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা মালটা ম্যানুফ্যাকচারিং করে কোনো একটা রিটেল কোম্পানিকে সাপ্লাই করছে। এই ধরনের বিটুবি কোম্পানি আপনি কনকল স্টাডি করবেন, আপনি কি দেখতে হবে? প্রথম পয়েন্ট দেখতে হবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। কোম্পানি কি গাইড দিচ্ছে? ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। আমার একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 5000 মেট্রিক টন পার ইয়ার। এবার কোম্পানি কনকনে বলছে যে আমরা নেক্সট ইয়ার এটাকে বাড়িয়ে করবো 7000 মেট্রিক টন। কোম্পানি কখন বাড়বে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি? যখন কোম্পানির মালে ডিমান্ড বাড়বে। যা ডিমান্ড আসছে, যা অর্ডার আসছে, আমার যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে সেটাতে আমি ডিমান্ড ফুলফিল করতে পারছি না। ওই যে কোম্পানি কি বললো যে আগামী নেক্সট ইয়ারে আমি আরো 7000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াবো। এখন কত আছে? 5000। কোম্পানি বাড়িয়ে করবে কত? 7000, মানে 40% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানি 1 বছরের মধ্যে বাড়াবে। এটা কখন বাড়াবে? যখন কোম্পানির ডিমান্ড ভালো আছে, প্রচুর অর্ডার আসছে, কিন্তু কোম্পানির কাছে যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে সেটা দিয়ে কোম্পানির ডিমান্ড ফুলফিল করতে পারবে। এটা শুনে আপনার কি মনে হচ্ছে? যে কোম্পানির বিজনেসে যথেষ্ট গ্রোথ আছে। আপনি এখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন যে কোম্পানি সঠিক দিকে আগাচ্ছে আর কি। আর যখন একটা কোম্পানি গাইড দিচ্ছে সেগুলো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে না, তার মানে কি? তার সেলস গ্রোথ অতটা হবে না, তার মানে তার ডিমান্ডই নেই। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানিটা বাড়াচ্ছে ফার্স্ট। সেকেন্ড দেখতে হবে যে কোম্পানি প্যাট মানে অপারেটিং প্রফিট মার্জিনের গাইডেন্স কে দিচ্ছে। হাতে এখন কোম্পানি একটা 100 টাকার মাল বিক্রি করে 3% তার প্রফিট মার্জিন আছে। কোম্পানিকে প্রফিট মার্জিন বাড়াচ্ছে না কমাচ্ছে? যখনই কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে না, যখন তার মানে কোম্পানির সেলস বেড়ে যাবে, সেলস বেড়ে গেলে অটোমেটিক্যালি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাড়তে থাকবে। এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে কোম্পানি প্রফিট মার্জিনের, নেট প্রফিট মার্জিনের কি গাইডেন্স দিচ্ছে নেক্সট ইয়ার। প্রথম ফলো করতে হবে আপনাকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে প্রফিট মার্জিন। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। থার্ড হচ্ছে প্রোডাক্ট মিক্স। হয়তো এখন যে প্রোডাক্টগুলো কোম্পানি বানাচ্ছে তাতে হয়তো নর্মাল প্রোডাক্ট, খুব একটা হাই রেঞ্জের প্রোডাক্ট না, বা নতুন কোনো ধরনের প্রোডাক্ট না, যার জন্য হয়তো কোম্পানির প্রফিট মার্জিনটা লিমিটেড। এবার কোম্পানি বলছে আগামীতে আমরা
যা প্রোডাক্ট বানাচ্ছি তা 30% প্রোডাক্ট এরকম বানাবো যেগুলো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রাইস বেশি থাকে প্রোডাক্টগুলো, তাতে কি হবে আমাদের মার্জিনটা বেড়ে যাবে। কোম্পানি এই ধরনের গাইডেন্স দেবে যে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাবো, যাতে আমার আরো, এখন আমার মার্জিন আছে 5%, সেটা 7% হয়ে যাবে টোটাল প্রফিট মার্জিন। এই ধরনের গাইডেন্স যদি পাওয়া যায় কলে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকে, তিনটে জিনিস, এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, 2 নম্বর হচ্ছে প্রফিট মার্জিন বাড়াচ্ছে, আর 3 নম্বর প্রোডাক্ট মিক্স, মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাড়াচ্ছে। আর একটা দেখতে হবে যে কোম্পানি আগামীতে তার যে মনে করেন কোম্পানির কাছে 40 জন কাস্টমার আছে, রিটেল কাস্টমার, কোম্পানি বলছে আগামীতে নেক্সট ইয়ারে আমরা আরো 20 জন কাস্টমারকে বাড়াবো। একটা হোলসেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যত রিটেল কাস্টমার বাড়াতে পারবে তার তো বিজনেস বাড়তে থাকবে। আপনার মধ্যে 4টা জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানি বাড়াচ্ছে কিনা, 2 নম্বর প্রফিট মার্জিনের কি গাইডেন্স দিচ্ছে, 3 নম্বর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে যেসব প্রোডাক্টের মার্জিন বেশি সেই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ছে কিনা, আর 4 নম্বর কি বললাম, এক হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, 2 নম্বর নেট প্রফিট মার্জিন, 3 নম্বর হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আর 4 নম্বর হচ্ছে কাস্টমার নাম্বার অফ ক্লায়েন্ট, রিটেল কাস্টমারের সঙ্গে বাড়াতে পারছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে কলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, B2B কোম্পানি, সে জুয়েলারি হোক, গার্মেন্টস হোক, FMCG হোক, আপনাকে 4টা জিনিস কিন্তু কলে ফলো করতে হবে। মানে কলে তো অনেক কিছু থাকে, লাস্ট 1 বছরে কি করেছে, পুরো কোম্পানির ডাটা, কোম্পানি কি করে বিজনেস করছে, এত কিছু দেখে আমার লাভ না, আমাকে বুঝতে হবে ধান্দাটা, কোম্পানির গ্রোথ সেগমেন্টটা কি আছে। যেমন একটা আমি কোম্পানির উদাহরণ দিই, আমি স্কাই গোল্ড। যেমন স্কাই গোল্ড কোম্পানিটা দেখবেন 2024-এ যখন Q4 রেজাল্ট আসলো, তারপরে যখন কোম্পানির কল করলো, কোম্পানি কল করলে কি বললো, 2024-এ স্কাই গোল্ড টোটাল সেল করেছিল মোটামুটি 1750 কোটি টাকা মতো, 2024 পুরো ফিনান্সিয়াল ইয়ারে, আর প্রফিট হয়েছিল 4%, 40 কোটি টাকার মতো। 2024-এ Q4 এর শেষে টোটাল 2024-এ কোম্পানি সেল করেছিল 1745 কোটি টাকা, আর প্রফিট কত করেছিল 40 কোটি টাকা। এবার Q4 এর পর 2024-এর Q4 এর পর যখন কোম্পানির কল হলো, কোম্পানি কলে কি বললো, স্কাই গোল্ডের সে সময় মান্থলি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 750 কেজি পার মান্থ। কারণ কোম্পানি বললো আমার 2025-এ নেক্সট কোয়ার্টারের মধ্যে আমরা আরো দুটো ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিনে নেবে, আর কি অ্যাকোয়ার করে নেবে। একটা ছিল স্পার্কিং চেন, আর একটা স্টার মঙ্গলসূত্র। এই দুটোকে নেওয়ার ফলে কি হবে, কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 750 কেজি পার মান্থ আছে, সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে 1050 কেজি পার মান্থ। এটা কোম্পানি কেন অ্যাকোয়ার করলো, দুটো কোম্পানিকে ডিমান্ড, কোম্পানির কাছে প্রচুর ডিমান্ড এসছে, মানে কল্যাণ, টাইটান, এই ধরনের রিটেল কোম্পানিগুলোর বিজনেস বাড়ছে, এরা স্কাই গোল্ডকে বেশি অর্ডার দিচ্ছে, তারপরে স্কাই গোল্ডের বিজনেস বেড়ে যাচ্ছে। এদের ডিমান্ড ফুলফিল করতে গেলে স্কাই গোল্ডকে তো আরো বেশি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। স্কাই গোল্ড কি করলো, বললো আমার Q1 2025-এর আগে আমরা দুটো কোম্পানিকে আমরা অ্যাকোয়ার করছি, স্টার মঙ্গলসূত্র আর স্পার্কিং চেন। এই দুটো কোম্পানিকে অ্যাকোয়ার করার ফলে কি হলো, স্কাই গোল্ডের কি হবে, তাহলে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। এখন আছে 750 কেজি পার মান্থ, এই দুটোকে নেওয়ার পর হয়ে যাবে 1050 কেজি পার মান্থ। তারপরে কোম্পানি কি গাইডেন্স দিল, 2024-এ কোম্পানি টোটাল সেল হচ্ছে 1750 কোটি টাকার মতো। কোম্পানি বললো 2027-এ আমাদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 6300 কোটি টাকা। 2024-এ সেল হচ্ছে কত, 1745 কোটি টাকা পুরো ফিনান্সিয়াল ইয়ারে। আর গাইডেন্স কি দিল কোম্পানি, 2027-এ সেল গিয়ে দাঁড়াবে 6300 কোটি টাকা। বুঝতে পারলেন গ্রোথটা, 3 বছরে প্রায় 4 টাইমস, 4x গ্রোথ হয়ে যাবে। আর প্যাট মার্জিনের কি গাইডেন্স দিল, কোম্পানি 2024-এ 1745 কোটি টাকা সেল করে নেট প্রফিট করেছে 40 কোটি টাকা, মানে 2.3% মতো প্রফিট মার্জিন। কোম্পানি গাইডেন্স দিল 2025-এ আমাদের প্যাট মার্জিন হয়ে যায় 3%। আর 2027-এ কি হবে, 6300 কোটি টাকা সেলের টার্গেট। এই হচ্ছে কলের পাওয়ার। ধরুন এই কল করার পরে কি হলো, স্কাই গোল্ডের শেয়ার তখন কত ছিল, মানে 30-40 টাকা ছিল সম্ভবত 2024, 40 থেকে 50 টাকা হবে। সেই শেয়ারটা বেড়ে গিয়ে দেখুন হয়ে গেল, এটা চলে গেছিল 400 টাকা পার হয়ে গেছে, এখন 300 টাকার মতো আছে এখন, প্রায় 10x হয়ে গেছে স্কাই গোল্ড। 2024-এর Q4 এর গাইডেন্স দেওয়ার পরে
স্কাই গোল্ডের শেয়ারের প্রাইস বেড়ে 10x হয়ে গেছে। বলে গেল, বুঝে গেল যে ম্যানুফ্যাকচারিং যখন কোনো একটা কোম্পানির কনকল করবেন আপনাকে কি কি দেখতে হবে। সেম দেখুন মনোরমা ইন্ডাস্ট্রি। মনোরমা ইন্ডাস্ট্রি কি করে, ওই চকলেটের যে ইয়েটা সিবিটা হয়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে। এবার সেম 2024 দেখবেন লাস্ট কোয়ার্টারের সময় তখন মনোরমার সেল ছিল মোটামুটি 450 কোটি টাকার মতো। আর তখন মনোরমার ক্যাপাসিটি ছিল, ফ্যাকশনাল ক্যাপাসিটি ছিল মানে 15,000 মেট্রিক টন পার ইয়ার। 24 লাস্ট কোয়ার্টারে মনোরমা গাইডেন্স দিল এদের 2025 এদের আরো 25,000 মেট্রিক টন ক্যাপাসিটিটা বাড়াচ্ছে। ক্যাপাসিটি কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এদের 2024 ক্যাপাসিটি ছিল 15,000 মেট্রিক টন পার ইয়ার। সেই ক্যাপাসিটি কতটা বাড়াচ্ছে, আরো 25,000 মেট্রিক টন বাড়াবে 2025। তাহলে টোটাল কত হয়ে যাবে, 40,000 মেট্রিক টন। মানে কি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ডাবলেরও বেশি, প্রায় 3 ডবল। কেন করলো, প্রোডাক্টের ডিমান্ড, চকলেটের ডিমান্ড বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সিবি ডিমান্ডও বেড়ে যাচ্ছে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এবার 2024 মনোরমার সেল কত ছিল, 450 কোটি টাকার মতো। মনোরমার টার্গেট দিয়ে দিল 2025 সেল করবে প্রায় 750 কোটি টাকা। কেন, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 3 ডবল হয়ে গেছে, এদের সেল বাড়াতে কোনো অসুবিধা হবে না। 2025 কি করলো, সেল টার্গেট দিয়ে দিল 750 কোটি টাকা। এই টার্গেট দেওয়ার পরে কনকলে দেখুন মনোরমার শেয়ার মার্কেট সময় কত ছিল, 400 টাকার মতো ছিল। সেই হিসাবে বেড়ে চলে গেছে একদম 1500 টাকা। নেক্সট 1 ইয়ার্স 4x। শেয়ারটা বাড়লো কেন, শেয়ারের প্রাইসটা ভালো হচ্ছে কনকলের গাইডেন্স। যেমনই কোম্পানি শেয়ার চলে হচ্ছে গাইডেন্সের, যদি গাইডেন্স ভালো দেয় শেয়ারের দাম বেড়ে যাবে, আর যখনই গাইডেন্স কমে যাবে অটোমেটিক শেয়ারের দাম কমে যাবে। এবার ধরুন রিটেল সেক্টর, যখন আপনি কোনো, আমি একটা কি বললাম, এটা গেলে B2B সেক্টর মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর। যখন কোনো রিটেল সেক্টরের স্টক অ্যানালিসিস করবেন, কনকল করবেন, কি দেখবেন, রিটেল সেক্টর মানে এটা ডাইরেক্ট কাস্টমারকে মাল বেচছে। সে গার্মেন্ট হতে পারে, যেমন V2 রিটেল বা ট্রেন্ড মলগুলো আছে, রিটেল গার্মেন্টস, বেশিরভাগ এরা গার্মেন্টস সেল করে থাকে, রেডিমেড গার্মেন্টস ছেলেদের মেয়েদের। তারপরে জুয়েলারি, কল্যাণ, টাইটান, এরা কি জুয়েলারি করছে, রিটেলিং করছে। এরকম যেহেতু রিটেলিং স্টক আছে, এদেরকে আপনি কি করে দেখবেন, কনকলে আপনি কি দেখবেন, রিটেল সেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে দেখতে হবে কনকলে স্টোর, নাম্বার অফ স্টোর বাড়াচ্ছে। রিটেল সেক্টরের বিজনেসের মেন হচ্ছে নাম্বার অফ স্টোরস। একটা কোম্পানি যত তার স্টোর নাম্বার বাড়াতে পারবে তত তার সেলস গ্রোথটা বাড়তে থাকবে। আপনি ধরুন লাস্ট 2-3 বছরে দেখুন জুয়েলারি সেক্টরে সব থেকে বেশি পয়সা কে দিয়েছে, শেয়ার কল্যাণ জুয়েলার্স। তার কারণটা কি, কল্যাণ জুয়েলার্স প্রতি বছর দেখুন 50% 60% স্টোর বাড়িয়ে যাচ্ছে, কোম্পানি গাইডেন্স এরকম দিচ্ছে। সেম V2 রিটেল, আর V2 রিটেলকে দেখুন প্রতি বছর লাস্ট 2 বছর থেকে কিন্তু সমান তাগড়া সেলস গ্রোথ করে যাচ্ছে। একটা রিটেল সেক্টর যখন কনকল স্টাডি করবে, আপনাকে প্রথম পয়েন্ট দেখতে হবে নাম্বার অফ স্টোর কতটা গ্রোথ করবে, কত পার্সেন্ট স্টোর গ্রোথ করবে, বছরে কতটা স্টোর বাড়াবে, ফার্স্ট ক্রাইটেরিয়া দেখতে হবে। আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, নাম্বার 2 দেখতে হবে, এটা হচ্ছে যে এই যে পুরোনো স্টোরগুলো আছে কোম্পানি, সেই পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথের গাইডেন্স কিরকম দেয়, সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরোনো যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলোর সেলস গ্রোথ কিরকম হবে নেক্সট ইয়ার। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট মিক্স, যে কোম্পানি কিরকম প্রোডাক্ট মিক্স করছে, মানে নতুন কোনো প্রোডাক্ট বানাতে পারছে কিনা, বা এরকম কোনো প্রোডাক্ট মার্কেটে সে আনতে পারবে কিনা যার মধ্যে মার্জিনটা বেশি হবে। যত সেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারে, ভ্যালু অ্যাডেড মানে যে প্রোডাক্টের মধ্যে তার মার্জিনটা বেশি থাকবে আর কি, তো তার প্রফিটটা বেড়ে যাবে, প্রফিট মার্জিনটা। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সে কতটা অ্যাড করতে পারছে, এটা কিন্তু রিটেল কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রথম স্টোর, নাম্বার অফ স্টোর, আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সে কতটা বাড়াতে পারছে, আর 3 নম্বর হচ্ছে সে MRP-তে কতটা মাল বিক্রি করতে পারছে। যত সে ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করবে তত তার প্রফিটটা কমে যাবে। উইদাউট ডিসকাউন্ট মানে ফুল প্রাইস দিয়ে সে কতটা মাল বিক্রি করতে পারছে। এই 3-4টে পয়েন্ট কিন্তু একটা রিটেল সেক্টরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নাম্বার অফ স্টোর কতটা বাড়াতে পারছে, কতটা বাড়ানোর গাইডেন্স দিচ্ছে,
2 নম্বর সেম স্টোর সেলস গ্রোথ, পুরোনো স্টোরগুলো আগামীতে কিরকম সেলস গ্রোথ করবে। নাম্বার 3 হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেসব প্রোডাক্টের প্রফিটটা বেশি, মার্জিনটা বেশি, সেই সব প্রোডাক্টটা কত পার্সেন্ট বাড়াতে পারতেছে। এই জিনিসগুলো কিন্তু, এই প্যারামিটারগুলো কিন্তু রিটেল সেক্টরের স্টকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যেমন একটা ভিটু রিটেলে দেখুন, গার্মেন্ট ভিটু রিটেলে বলছি, যখন ভিটু রিটেলের Q4 এর রেজাল্ট 2024 যখন Q4 রেজাল্ট আসলো, সে সময় ভিটু রিটেলের কত স্টোর ছিল? মোটামুটি 117টার মতো স্টোর ছিল। সেই Q4 যখন কনকল হলো, কনকলে ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিল? 2025 আমরা 50% সেলস, 50% স্টোর বাড়াবো, মানে 117 থেকে আমরা 60 মতো স্টোর বাড়াবো। তার মানে কি গাইডেন্স দেখালো? যে মোটামুটি শুধু 50% স্টোর গ্রোথই করবে। সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ যদি 10%ও হয়, আর নতুন স্টোর সে 50% বাড়াচ্ছে, মানে তার মানে কি আপনি 40%, 50%, 60% সেলস গ্রোথ পাচ্ছেনই। মানে আপনার সেলস গ্রোথটা কিন্তু 40 থেকে 40% বেশি থাকবে, মানে 50% আপনার শুধু স্টোর গ্রোথই হচ্ছে, প্লাস পুরোনো স্টোরগুলোতেও সেলস গ্রোথ আসবে। তার মানে 50% সেলস গ্রোথ কিন্তু কনফার্ম। হিসেবে বোঝা গেল? এবার কি হলো, যেমন 2024 Q4 গাইডেন্স দিল, আমরা 2025 50% সেলস গ্রোথ করবো। 2024 স্টোর ছিল কত? 117টা। আলটিমেটলি কি হলো, 2025 যখন কমপ্লিট হলো, 2025 ফিনান্সিয়াল ইয়ারটা, তখন দেখা হলো অ্যাকচুয়ালি ভিটু রিটেলের স্টোর হয়ে গেলো 189। 2024 ছিল 117, 2025 হয়ে গেলো 189টা, মানে 72। পুরো 2025 আরো 72টা স্টোর বাড়া হলো, যা গাইডেন্স ছিল 50%, তার থেকে বেশি করলো, মোটামুটি 60% সেলস গ্রোথ হয়ে গেলো কোম্পানি। 2025 Q4 পরে কনকলে কোম্পানি কি বললো, আমরা আরো 100 স্টোর বাড়াবো 2026। 2025 কত হলো? 189। 2026 কত করবে ওরা? ও আরো 100, মানে মোটামুটি 300। 2026 টার্গেট হচ্ছে 300। বুঝতে পারছেন কোম্পানি কোন লেভেলে গ্রোথ করছে? আর বলছে আমাদের এই যে 2026 বলছে 50% উপরে আমরা সেলস গ্রোথ করবো। 50% উপরে এদের সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কোম্পানির ক্লিয়ার গাইডেন্স। আপনাকে এভাবে গাইডেন্সটাকে কিন্তু ফলো করতে হবে। আর প্রফিট মার্জিন নিয়ে কোম্পানি কি বলেছে, যেমন যখন 2024 ভিটু রিটেলের টোটাল সেলস ছিল 1165 কোটি টাকা, আর কোম্পানির প্রফিট ছিল মোটামুটি 28 crore, মানে মার্জিনটা ছিল কত? 2.5% নেট প্রফিট মার্জিন। কোম্পানি গাইডেন্সকে দিল 2025 আমরা 3.5% প্রফিট মার্জিন করবো। এবার 2025 দেখুন, ফিনান্সিয়াল ইয়ারে পুরো 2025 কোম্পানি কত সেল করলো? মোটামুটি 1880 কোটি টাকার মতো সেল করলো, আর প্রফিট করলো কত? 72 crore। ডিভাইড করুন, মোটামুটি আসছে 3.7% নেট প্রফিট মার্জিন। গাইডেন্স কত ছিল? 3 থেকে 3.5% প্রফিট মার্জিন হবে, সেটা কত হলো? 3.7%। এবার 2025 Q4 কনকলে ম্যানেজমেন্ট কি বললো, যে আমরা 2026 আরো 2025 ম্যানেজমেন্টের ভিটু রিটেলের টোটাল স্টোর 189, গাইডেন্স কত দিলে 2026 মোটামুটি আমরা 100 থেকে 130টা স্টোর আরো বাড়াবো। 130টার মতো স্টোর বানানোর টার্গেট নিয়েছি 2026, আমরা 300 পার হয়ে যাবে। 2025 টোটাল স্টোর 189, 2026 গাইডেন্স হচ্ছে মোটামুটি 300 স্টোর, আর প্রফিট মার্জিনের গাইডেন্স কত দিয়েছে? 4%। যদি 50% সেলস গ্রোথ করে, 2025 সেলস গ্রোথ করেছে 1885 কোটি টাকা, যদি ওর 50% সেলস গ্রোথ 2026 হয়, তাহলে কত হবে সেলস? মোটামুটি 2700 কোটি টাকার মতো সেল হয়ে যাবে। তার যদি 4% প্রফিট মার্জিন হয়, মোটামুটি 108 থেকে 110 কোটি টাকা ভিটু রিটেল সেল হচ্ছে। 2025 প্রফিট কত? 72 কোটি টাকা, আর 2026 প্রফিটকে দাঁড়াচ্ছে মোটামুটি 110 কোটি টাকা, মানে এখানে মানে 50% বেশি প্রফিট গ্রোথ পাচ্ছে। এইভাবে আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। আর আপনি একটা ফিনান্সিয়াল সেক্টরের কনকল পড়বেন কোম্পানি, তখন কি দেখতে হবে আপনাকে? লোন বুক গ্রোথ, যে কোম্পানির লোন বুক গ্রোথের গাইডেন্স কিরকম দিচ্ছে, মেন ক্রাইটেরিয়া। কোম্পানির লোন বুক গ্রোথের গাইডেন্স কিরকম দিচ্ছে। আর নাম্বার 2 দেখতে লাগবে আপনাকে আরওই, যে কোম্পানি আরওইর গাইডেন্স কি দিচ্ছে, আরওই উপরের দিকে যাবে না আরওই কমে যাবে। যদি আরওই উপরের দিকে যায় তাহলে কি হবে? কোম্পানির জন্য ভালো। আর যদি আরওই একই রকম থাকে বা নিচের দিকে আসবে, তাহলে কিন্তু বাজার খুব একটা ইন্টারেস্টেড হবে না। আর একটা গাইডেন্স দেখতে হবে অ্যাসেট কোয়ালিটি,
যে কোম্পানির গ্রস এনপিএ নেট এনপিএ এটা বাড়বে না কমবে বা একই থাকবে। এই চারটে প্যারামিটার কিন্তু একটা ফিনান্সিয়াল স্টকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে লোন বুক গ্রোথ, দ্বিতীয় হচ্ছে আরওই, আর তৃতীয় হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ নেট এনপিএ। যত আরওই বাড়বে মানে আরওই গাইডেন্স বেশি দেবে ম্যানেজমেন্ট, তত ইনভেস্টারের জন্য ভালো। লোন বুক গ্রোথের গাইডেন্স যত বেশি দেবে তত ইনভেস্টারের জন্য ভালো। আর অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ নেট পেয়ে আইদার স্টেবল থাকবে বা কমবে, এই ধরনের গাইডেন্স দরকার। আর হচ্ছে স্প্রেড মার্জিন, স্প্রেড মার্জিন যত বেশি গাইডেন্স দেবে ম্যানেজমেন্ট তত ভালো। স্প্রেড মার্জিন বলতে ফিনান্সিয়াল কোম্পানিরা কি একটা ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে তো কাস্টমারকে লোন দেয়। ব্যাংক থেকে লোন নিচ্ছে মানে 10%, আর কাস্টমারকে দিচ্ছে 15%, তাহলে স্প্রেড কত? 5%। এই স্প্রেডটা যত বাড়বে, যত বেশি গাইডেন্স দেবে ম্যানেজমেন্ট, তত আমাদের জন্য ভালো, মানে ইনভেস্টারের জন্য ভালো। ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে যখন আপনি কনকল স্টাডি করবেন, চারটে জিনিস ফলো করবেন: লোন বুক গ্রোথের গাইডেন্স, স্প্রেড মার্জিনের গাইডেন্স, অ্যাসেট কোয়ালিটির গাইডেন্স, গ্রস এনপিএ নেট এনপিএ আছে আরওই। চারটে প্যারামিটার খুব ইম্পর্টেন্ট: লোন বুক গ্রোথ, আরওই, অ্যাসেট কোয়ালিটি, আর হচ্ছে স্প্রেড মার্জিন, নেট ইন্টারেস্ট মার্জিনে তার কতটা বাড়বে। বোঝা গেল? রিটেল সেক্টরের স্টক সেট করতে আমি কি কি দেখবো, একটা B2B মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের স্টক সেট করতে কি কি দেখবো, আর প্লাস ফিনান্সিয়াল সেক্টরের স্টক সিলেকশন করতে কি কি দেখবো। এইভাবে আপনাকে কনকলটাকে স্টাডি করতে হবে। একদম খাতা কলমে বসতে হবে। যখন যেদিন আপনি কোনো রিটেল সেক্টরের স্টক সিলেকশন করবেন, খাতা কলমে বসতে হবে যে আপনার চেকলিস্টে কি কি থাকবে। আপনি যখন জুয়েলারি স্টক সিলেক্ট করবেন, তখন আপনাকে কিন্তু খাতা কলমে বসতে হবে। তাহলে দেখবেন আপনি কনকলটাকে খুব সহজেই কনকল পড়ে কনকলটাকে বুঝতে পারবেন। একটা ভালো কোম্পানির কনকল যখন আপনি পড়বেন, তখন নিজেই বুঝিয়ে যাবেন। এভাবে আপনাকে কিন্তু কনকলটাকে স্টাডি করতে হবে। বুঝা গেল? নমস্কার।